মহারাজ, এবারে খরায় সব ফসল পুড়ে গেছে। ঘরে খাবার বাড়ন্ত, কর দেওয়ার মতো একটা কড়াও নেই। দয়া করে এবারের মতো কর মকুব করুন। বাহ, চমৎকার অজুহাত। খরায় ফসল পুড়লে তোমরা কি করছিলে? অলস দুর্বল কোথাকার, দিনভর গাছের তলায় ঘুমাবে আর কর দেওয়ার সময় রাজার দুয়ারে এসে কাঁদবে। এদের তাড়িয়ে দেওয়া হোক পিতা। আর্যবীর, শান্ত হও। প্রজারা আমাদের অন্নদাতা, ওদের অপমান করো না। তুমি যাও হে কৃষক, এবার তোমার কর মকুব করা হলো। পিতা, আপনি এদের মাথায় তুলছেন। এরা দরিদ্র, কারণ এরা অলস। এদের জন্য রাজকোষ খালি করার কোনো মানে হয় না। হায় ঈশ্বর, এই অহংকার একদিন তোমাকে ধ্বংস করবে আর্যবীর। তুমি প্রজাদের কষ্টই বোঝো না, রাজা হবে কি করে? মহর্ষি, আর্যবীরের অহংকার দিন দিন বাড়ছে। ও মনে করে দারিদ্র মানুষের নিজস্ব দোষ। এই মানসিকতা নিয়ে ও রাজ্য চালালে সুবর্ণপুর ধ্বংস হয়ে যাবে। আমায় পথ দেখান। মহারাজ, যে চোখের সামনে শুধু সোনার চামচ দেখেছে, সে মাটির কান্না শুনবে কি করে? রাজপুত্রকে বই পড়ে বা মুখে বুঝিয়ে পরিবর্তন করা যাবে না, তাকে বাস্তবতার আগুনে পোড়াতে হবে। আমি কি করতে পারি? 1 মাসের জন্য রাজপুত্রের রাজপোশাক কেড়ে নিন। তাকে ছদ্মবেশে দূরের কোনো গ্রামে একজন সাধারণ কৃষকের কাছে পাঠিয়ে দিন। সে জানুক ক্ষুধা কি, রোদ জল কষ্ট কি, তবেই তার ভেতরের মানুষটি জাগবে। রাজার আদেশে আর্যবীর নিজের নাম বদলে বীরু নাম নিয়ে পৌঁছাল চণ্ডীপুর গ্রামের দরিদ্র কৃষক হরিদাসের কুটিরে। হরিদাসের পরিবার জানে না যে এই ছেঁড়া পোশাকের পেছনে লুকিয়ে আছে রাজ্যের হবু রাজা। এসো বাবা বীরু, তোমার জ্যাঠামশাই বলেছিলেন তুমি কাজের সন্ধানে এসেছ। আমার সামর্থ্য কম, কিন্তু মন ছোট নয়। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। নাও বাবা, সকাল সকাল দুটো খেয়ে নাও, মাঠে যেতে হবে। এই শুকনো রুটি, কোনো তরকারি নেই। মাখন কোথায়, ঘোল কোথায়? আরে বাবু, এখানে মাখন ঘোল পাওয়া যায় না। এটা কৃষকের বাড়ি। খেতে হলে খাও, না হলে মাঠে চলো। কাজ না করলে এখানে অন্ন জোটে না। উফ, কি অসহ্য রোদ! পিঠ যেন পুড়ে যাচ্ছে। রাজপ্রাসাদে এই সময়ে আমি সুগন্ধি জলে স্নান করতাম, আর এখানে 1 ফোঁটা ঠান্ডা জলও নেই। কষ্ট হচ্ছে তো বাবা, প্রথম প্রথম একটু আধটু হবেই। গাছের ছায়ায় গিয়ে একটু জিরিয়ে নাও। আপনি আমাকে বকবেন না? আমি তো ঠিকঠাক কাজও করতে পারছি না। প্রকৃতির সাথে লড়াই করে আমাদের শরীর পাথর হয়ে গেছে বাবা, কিন্তু মনটা তো পাথর নয়। আমরা অলস নই রে বাবা, কিন্তু ভাগ্য যদি সহায় না হয়, তবে আমাদের সমস্ত পরিশ্রম মাটিতে মিশে যায়। এই যে দেখছিস মাটি ফেটে চৌচির, মেঘ না ডাকলে কাল আমাদের না খেয়ে থাকতে হবে। আর্যবীর প্রথমবার দেখল যাকে সে অলস ভাবত, সে আসলে ভাগ্যের সাথে লড়াই করা একজন বীর যোদ্ধা। কেশব, শহর থেকে কবিরাজ মশাইকে ডাকলি না? কবিরাজ মশাই 5টা রৌপ্যমুদ্রা চাইলেন বাবা। আমাদের কাছে তো একটা কানাকড়িও নেই। মহাজনের ঋণ শোধ করতেই সব শেষ হয়ে গেছে। কাকিমার এই অবস্থা, আর মাত্র 5টা মুদ্রার জন্য চিকিৎসা হবে না? এ রাজ্যে কোনো সরকারি চিকিৎসালয় নেই। আমাদের রাজপুত্র তো শহরে বসে শুধু কর নিতে জানেন বাবা। গ্রামের দিকে তাকানোর সময় কোথায় ওনার? আমরা মরলাম কি বাঁচলাম, তাতে কার কি আসে যায়? হরিদাসের এই কথাটি আর্যবীরের বুকে তীরের মতো বিঁধল। সে লজ্জায় ও অনুশোচনায় নিজের মুখ লুকাতে চাইল। সে বুঝতে পারল সে প্রজাদের শুধু অবহেলাই করেনি, তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বাঁধ ভেঙে গেলে পুরো গ্রাম ভেসে যাবে। ফসল, গবাদি পশু সব শেষ হয়ে যাবে।
জোরসে হাত চালাও সবাই। বাবা, ওই অংশটা ভেঙে যাচ্ছে, ওখানে কেউ যেতে পারছে না, জলের তোর বড্ড বেশি। বীরু, যাস নে, মরে যাবি। কিছু হবে না কাকা, আজ এই বাঁধ আমি ভাঙতে দেব না। সবাই আসুন, একসাথে হাত লাগান। আজ তুই আমাদের ভগবান হয়ে বাঁচালি রে বীরু। তুই না থাকলে আমাদের আর কিচ্ছু অবশিষ্ট থাকতো না। মহারাজ, আপনি এই গরিবের কুটিরে? আর্যবীর, 1 মাস পূর্ণ হল রাজপুত্র। এবার প্রাসাদে ফেরার সময় হয়েছে। রাজপুত্র, আমি আপনাকে দিয়ে মাঠে কাজ করিয়েছি, কত বকাবকি করেছি। আমাদের ক্ষমা করুন মহারাজ। ক্ষমা আমাকে করুন। রাজপ্রাসাদের অহংকারে আমি অন্ধ ছিলাম। আপনি এবং এই চণ্ডীপুর গ্রাম আমাকে শিখিয়েছে প্রকৃত জীবন কাকে বলে। আমি বুক দিয়ে অনুভব করেছি আপনাদের কষ্ট। আমি কথা দিচ্ছি, এই রাজপুত্রের জীবন আজ থেকে আপনাদের কল্যাণে উৎসর্গীকৃত। প্রাসাদে ফিরে আর্যবীর আর আগের মতো রইল না। সে প্রথমেই কৃষকদের কর অর্ধেক করে দিল। দুর্নীতিবাজ মহাজন ও কর্মকর্তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করল। প্রতিটি গ্রামে চিকিৎসালয় ও বিদ্যালয় তৈরি হল। সুবর্ণপুর হয়ে উঠল এক সুখী ও সমৃদ্ধ রাজ্য। একজন রাজার শক্তি তার মুকুটে বা তরবারিতে থাকে না। রাজার আসল শক্তি থাকে তার প্রজাদের হাসিতে। সুবর্ণপুরের প্রতিটি মানুষ আমার পরিবার।